বাংলায় এসআইআর হচ্ছেই, পরিষ্কার করে দিল জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে এসআইআর নিয়ে বিতর্কের মাঝে আজ সাংবাদিক সম্মেলন করে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি ওই রাজনৈতিক দলগুলোকেও বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। জানিয়ে দিল কমিশনের কাছে সবাই সমান, শুদ্ধ ভোটার তালিকা তৈরি করাই কমিশনের কাছে প্রধান লক্ষ্য। ভোট চুরি বলে চিৎকার করলেই হবে না, ভোট চুরির প্রমাণ দিতে হবে। ভোটাররা পাশে থাকলে কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলছে কারা এবং কেন? নির্বাচন কমিশন মিথ্যে অভিযোগকে ভয় পায় না। নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই এসআইআর হচ্ছে। আর এতদিন পর কেন ভোট চুরির অভিযোগ করা হচ্ছে? কমিশনের সাংবাদিক সম্মেলনের পর এবার কি তবে হলফনামা দেবেন রাহুল গান্ধী? প্রমাণ দিতে না পারলে দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন লোকসভার বিরোধী দলনেতা? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস টাইম। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ কতগুলো বিষয় পরিষ্কার করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সঙ্গে ছিলেন আরও দুই কমিশনার, সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী। একদিকে যখন এই সাংবাদিক সম্মেলন হচ্ছে, তখন আবার উল্টো দিকে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 16 দিন 20টিরও বেশি জেলা ঘুরে 1300 কিলোমিটার পথ অতিক্রম করে 1 সেপ্টেম্বর পাটনা ময়দানে এই যাত্রা শেষ হবে। কমিশনের এসআইআর নিয়ে প্রশ্ন তুলে মূলত ভোট চুরির অভিযোগ করেছেন রাহুল গান্ধী, এবং এই অভিযোগ তিনি প্রথম করছেন বা এখন করছেন এমনটা নয়। এই অভিযোগ তিনি লাগাতার করে আসছেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি মৌখিকভাবে অভিযোগ করছেন, জনসভায় দাঁড়িয়ে অভিযোগ করছেন, কিন্তু প্রমাণ কিছু দিচ্ছেন না। আবার তিনি এটাও নাকি বলছেন যে তিনি যে বলছেন এটাই নাকি প্রমাণ। সত্যি কি তাই? তার কারণ আজকে এই নির্বাচন কমিশন যে সাংবাদিক সম্মেলন করলো, সেই সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যে বিহারে বুথ লেভেল অফিসার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়েই ওই এসআইআর এর কাজ হয়েছে। 1 আগস্ট খসড়া তালিকা বের হওয়ার পর কোনো রাজনৈতিক দল একটিও আপত্তি করেনি। কমিশন মনে করছে এর অর্থ ওই খসড়া তালিকা শুদ্ধ হয়েছে, কিন্তু কমিশন চাইছে এই তালিকাকে আরও শুদ্ধ করার, আর সেই কারণে 1 সেপ্টেম্বর পর্যন্তও তারা সময় দিয়েছে। কিন্তু তারপর যদি কেউ অভিযোগ করে, তবে তার জন্য কে দায়ী থাকবে? এ প্রশ্নও আজ নির্বাচন কমিশনের তরফ থেকে তোলা হয়েছে। একবার ভাবুন, নির্বাচন কমিশন একটা প্রক্রিয়া চালানোর পর একটা খসড়া তালিকা প্রকাশ করেছে। এই প্রক্রিয়াটি যখন চলেছে, তখন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, এজেন্টরা এই এসআইআর টিমের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এই তালিকা তৈরি হয়েছে। 15 দিন পেরিয়ে যাওয়ার পরেও সেই খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ জমা পড়েনি। হ্যাঁ, বেশ কিছু অভিযোগ যারা ভোটাররা জমা পড়েছে 28,000-এর কাছাকাছি, সেই অভিযোগগুলো ডেফিনেটলি করে নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। কিন্তু যে ভোট চুরির অভিযোগ করা হয়েছে, সেই ভোট চুরির কিন্তু কোনো তথ্য প্রমাণ নির্বাচন কমিশনের কাছে কোনো রাজনৈতিক দলের তরফ থেকেও কিন্তু জমা দেওয়া হয়নি। নির্বাচন কমিশন মনে করছে যে এই অভিযোগ যখন জমা পড়েনি ভোট চুরির, তাহলে খসড়া তালিকাটা শুদ্ধ হয়েছে। কিন্তু তারপরেও তারা চাইছে যদি কোথাও ফাঁক ফোকরে কারো নাম বাদ পড়ে গিয়ে থাকে, বানান ভুল হয়ে গিয়ে থাকে, নামের কোনো পরিবর্তন হয়ে গিয়ে থাকে, বা কারো নাম বাদও পড়ে থাকে ভুলবশত, সেও তার নাম নথিভুক্ত করার জন্য আবার আবেদন করতে পারে, অভিযোগ করতে পারে। তার জন্য নির্দিষ্ট যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী তাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং তার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 1 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই 1 সেপ্টেম্বরের পর যদি এই অভিযোগ তোলে, তাহলে কি সত্যিই সেই অভিযোগ গ্রহণযোগ্য হবে? 1 সেপ্টেম্বরের পর যে আর এই অভিযোগ গ্রহণযোগ্য হবে না, এদিন সে কথা কিন্তু এক কথায় পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর প্রমাণ ছাড়া কোনো একজন ভোটারেরও নাম যে ভোটার তালিকা থেকে বাদ যাবে না, এদিন সেটাও স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন বলছে যে প্রত্যেক ভোটারের পাশে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে কমিশন। অর্থাৎ জনতা সব জানে, প্রমাণ চাওয়া হয়েছে কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। এই প্রমাণ দেওয়ার দায় কাদের? খুব স্বাভাবিকভাবে যারা ভোট চুরির অভিযোগ করছেন। এই প্রমাণ তুলে দেবে কে নির্বাচন কমিশনের কাছে? যে রাজনৈতিক দলগুলো মূলত কমিশনের দিকে তির্যক আঙুল তুলে দিনের পর দিন ধরে এই ভোট চুরির অভিযোগ করছেন। ভোট চুরির অভিযোগ করছেন খোদ সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কমিশন চাইছে প্রমাণ। রাজনৈতিক ভাষণে অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু অভিযোগ করলেই যে তা সত্য হয় না, তার জন্য চাই প্রমাণ। গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানায় ভুয়ো ভোটার যুক্ত করে ব্যাপক ভোট চুরি হয়েছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবার হলফনামা দিয়ে প্রমাণ করতে বলল নির্বাচন কমিশন। আর না হলে নিজের দাবি ভুয়ো বলে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ওই রাহুল গান্ধীকে। কংগ্রেস সাংসদের ক্ষমা চাওয়ার ইতিহাস খুব একটা নেই, সেক্ষেত্রে কি তবে হলফনামা দেবেন রাহুল গান্ধী? কিন্তু যে রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ করছেন, সেই রাহুল গান্ধীদের আমলে দেশে কি ঘটেছিল সেই ইতিহাস সবার জানা। 2004 থেকে 2013 ইউপিএ সরকারের আমলে কি কি সামনে এসেছিল? সত্যম স্ক্যাম, আইপিএল স্ক্যাম, আদর্শ আবাসন স্ক্যাম, ক্যাশ ফর ভোট স্ক্যাম, কমনওয়েলথ স্ক্যাম, ট্রাক স্ক্যাম, চপার স্ক্যাম, 2G স্পেকট্রাম স্ক্যাম এবং কোল স্ক্যাম। 9 বছরে 9টি স্ক্যাম এই রাহুল গান্ধীদের দল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলেই সামনে এসেছিল। সেই রাহুল গান্ধী এবার ভোট চুরির অভিযোগ করছেন। বিহারের জনসভায় বলছেন আসল ভোটারদের নাম কেটে নতুন ভোটারদের জুড়ে এসআইআর করে নির্বাচন জেতার চেষ্টা করছে নাকি। কিন্তু বিহারের মানুষ তাদের ভোট চুরি করতে দেবে না। তারা আগে জানতেন না যে নির্বাচন কমিশন কিভাবে ভোট চুরি করে, তবে এখন নাকি তারা সব জেনে গেছেন। তারা চুরি ধরবেন। রাহুল গান্ধীকে স্বাগত জানানো উচিত। তিনি চোর এবং চুরি ধরবেন বলছেন, ধরুন, সেটাই তো হওয়া উচিত। একজন দেশের নাগরিক, তাও আবার লোকসভার বিরোধী দলনেতা, তিনি যদি দেশে কোথাও চুরি হয়, আবার সেটা যদি ভোট চুরি হয়, সেটা তিনি ধরবেন, এর থেকে আর ভালো কি হতে পারে? কিন্তু তিনি সেই ভোট চুরিটা ধরবেন কি শুধুমাত্র মৌখিকভাবে, নাকি তার জন্য যথাযোগ্য প্রমাণ তিনি সামনে নিয়ে আসবেন? কমিশন তো সেই প্রমাণটাই চাইছে। প্রমাণ ছাড়া যদি কোনো এক ব্যক্তি প্রতিনিয়ত বিভিন্ন জনসভায় এই অভিযোগ করে যান, তাহলে সেই অভিযোগের দ্বারা তো মানুষ বিভ্রান্ত হবে। তার কারণ কমিশন তো পরিষ্কার বলছে যে একজন যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। ভোটারদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকছে কমিশন। তাহলে অসুবিধাটা কোথায়? সত্যিই যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা ভোট চুরির যে অভিযোগ রাহুল গান্ধী করছেন, সেই অভিযোগের যদি সত্যিই কোনো সারবত্তা থাকে, তাহলে তার যথাযোগ্য প্রমাণ কেন তিনি সামনে নিয়ে আসছেন না? দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কিন্তু পানিতে যদি জল থাকে, তাহলে তো সে দুধ দিয়ে আর কিছুই তৈরি করা যাবে কি, নাকি সে দুধ কেটে যাবে? কংগ্রেসের এই মুহূর্তে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আগামীতে তারা কি করবেন, কি তাদের ভাবনা, তেমন কিছু লক্ষ্যমাত্রা আমরা দেখতে পাচ্ছি না। এক কথায় বিহারে যে এই ভোটার অধিকার যাত্রা তিনি শুরু করছেন, অর্থাৎ রাহুল গান্ধী শুরু করেছেন, সেই ভোটার অধিকার যাত্রা মূলত বিহারের ভোট প্রচার ছাড়া আর কি। এবং এই ভোট প্রচারে নেমে তিনি সত্য কথা বলুন, প্রমাণ তুলে দিন মানুষের সামনে ভোট চুরির, তবে না বুঝবো। কিন্তু শুধুমাত্র তিনি শুকনো মৌখিক অভিযোগ করে মানুষকে যদি বিভ্রান্ত করতে চান, তাহলে বিহারের জনতা অতটাই কি বোকা? বোধহয় নয়। তাই রাহুল গান্ধীকে তার নির্বাচনী রণকৌশল নিয়ে আরও একবার বোধহয় ভাবা উচিত।
তার কারণ তিনি যে ঢাকঢোলটা পেটাচ্ছেন সে ঢোল আসলে ফেঁসে যাবে না তো, প্রশ্নটা সেখানেও থাকে। আর এই পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে এদিন সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে কমিশন। কিন্তু কবে শুরু হচ্ছে এই বাংলায় এসআইআর? বাংলায় থাকা অনুপ্রবেশকারীদের নিয়েই বা কি বলল কমিশন? পশ্চিমবঙ্গে কবে কখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হবে তার নির্দিষ্ট সময় জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দেবে। আজ সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য থেকে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আর সেটা শুধুমাত্র এই সময়ের অপেক্ষা। নির্বাচন হতে এখনো বেশ কিছুটা সময় বাকি, 6 মাস আগেই যে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এ কথা অন্তত বলা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে ইতিমধ্যে এক নয় একাধিক প্রশ্ন ওঠা শুরু করে দিয়েছে। এই রাজ্যের বিরোধীরা তো বলছে যে বিহারে যে সংখ্যা অর্থাৎ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, এই বাংলায় নাকি তার দ্বিগুণ বাদ যাবে। সত্যিই কি তাই? এই বাংলায় অনুপ্রবেশের সমস্যা দীর্ঘদিনের। খুব স্বাভাবিকভাবেই এই ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আজ জাতীয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে দিয়েছে কারা ভোটার তালিকায় নাম তুলতে পারেন বা কারা উপযুক্ত এই ভোটার তালিকায় নাম তোলার জন্য। এবং সেখানে যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভোটার ভারতের নাগরিক কিনা। এবং এক্ষেত্রে স্পষ্ট ভাষায় আজ জানিয়ে দেওয়া হয়েছে যে সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকরাই বিধায়ক এবং সাংসদ বাছতে পারেন, অন্যদের এই অধিকার নেই। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য ঝাড়াই বাছাই করা হবে। যারা দেশের নাগরিক নন তারা ভোট দিতে পারবেন না বলে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে। আর কমিশনের এই মন্তব্যই বাংলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সীমান্তবর্তী জেলায় অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের এবং খুব স্বাভাবিকভাবেই এই বাংলার সীমান্তবর্তী জেলাগুলোতে দীর্ঘদিনের যে অনুপ্রবেশের সমস্যা এবং প্রচুর মানুষ যে অনুপ্রবেশ করে এ বাংলায় নিজেদের ভোটার তালিকায় নাম তুলে থেকে গেছেন তা ভুরুভুরি তথ্য প্রমাণ সহ আমাদের সামনে ইতিমধ্যেই এসেছে। এবার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই এসআইআর হলে এই অনুপ্রবেশকারীদের কি খুঁজে খুঁজে বের করা হবে? যদি বের করা হয় তাহলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, আবারও বলছি, যে নাগরিক হতে হবে ভারতের এবং নাগরিকত্ব প্রমাণের জন্য নির্দিষ্ট কিছু নথির ওপরেই কিন্তু নির্বাচন কমিশন গুরুত্ব আরোপ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর মানুষেরা ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে বলা যেতে পারে। গত কয়েক সপ্তাহে যে পরিমাণ নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন কমিশনের দরবারে জমা পড়েছে তা দেখে কমিশন ইতিমধ্যেই চোখ ছানা বড়া। তার কারণ যে সময়কালে যে পরিমাণ নাম জমা পড়া উচিত তার থেকে অনেক বেশি জমা পড়ছে, এবং যা জমা পড়ছে সেটা যে শুধুমাত্র নতুন ভোটার অর্থাৎ সবে 18 বছর পেরিয়েছে প্রথমবারের ভোটার এমনটা নয়, বয়স্ক ভোটারের নামও জমা পড়ছে। এরা কারা? এতদিন তারা নাম তোলেনি কেন? এই ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া তো সারা বছর ধরে চলে, তাহলে হঠাৎ করে এখন এই তৎপরতা কেন? প্রশ্নটা খুব জোরালো হচ্ছে। আর ঠিক সেখান থেকেই প্রশ্নটা হচ্ছে যে কমিশন বলছে ভারতের নাগরিক নন এমন কেউ ভারতের বিধায়ক বা সাংসদ বাছতে পারবেন না। খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে এসআইআর হলে এখন প্রশ্ন এটাই যে কত সংখ্যক এই ধরনের অনুপ্রবেশকারীর নাম সেই তালিকায় উঠে আসবে বা ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এই
অনুপ্রবেশকারী বা ভারতের নাগরিক নন এমন ব্যক্তিদের পাশাপাশি রয়েছে আবার ভুতুড়ে ভোটার। পশ্চিমবঙ্গে প্রতিদিনই প্রায় এই ভুতুড়ে ভোটারের নতুন নতুন অভিযোগ আমাদের সামনে আসছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলা থেকেই এই ভুতুড়ে ভোটারের অভিযোগ সামনে আসছে। বিহারের ক্ষেত্রে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় যে এত মৃত ভোটার এলো কোথা থেকে? 6 মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কি করে পেলেন? খুব স্বাভাবিকভাবেই এর জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, গত 20 বছর ধরে যখন এই ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে ওই এমুনারেশন ফর্ম দেওয়া হয়নি। এক্ষেত্রে কারো মৃত্যুর তথ্য পরিবারের সদস্যরা না জানালে ওই বিএলওদের পক্ষে তা জানা সম্ভব নয়। তাই মৃত ভোটারদের তালিকা শুধু গত 6 মাসের নয়, ওই গত 20 বছরে যে মৃত ভোটারদের তথ্য কমিশনের নথিতে ছিল না, এবার সেটাও বেরিয়ে এসেছে। এমুনারেশন ফর্মের মাধ্যমে তা পাওয়া গেছে। আর এখানে প্রশ্ন হলো বাংলার ক্ষেত্রে কি হবে? তার কারণ বাংলাতেও কি ওই বিগত 20 বছরের মৃতদের তালিকা বেরিয়ে আসবে? খুব স্বাভাবিকভাবেই প্রতি বছর যে সংশোধন করা হয় তা অনেকটা ওই র্যান্ডম উপায়ে করা হয়। কমিশন জানাচ্ছে যে এখনো পর্যন্ত গোটা দেশে 10-12-এরও বেশি এসআইআর হয়েছে। ভোটার তালিকা সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন। আপনারা জানেন, ইতিমধ্যে এর আগের এপিসোডে আপনাদেরকে জানিয়েছি যে পশ্চিমবঙ্গে এর আগে 2002 সালে এসআইআর হয়েছিল এবং ঠিক সেই কারণে ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রদান করেছে, যাতে ভোটাররা দেখে নিতে পারে যে 2002 সালের এসআইআরে আপনার নামটি ভোটার তালিকায় আছে কিনা। কিন্তু 2002 থেকে 2025 এই সময়কালে যে নাম ওই ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছে বা 2002 সালের যে এসআইআর, সেই এসআইআর এর সময়তেও নথিভুক্ত হয়নি, তারা কারা? তারা কি প্রত্যেকেই বৈধ ভোটার? প্রত্যেকেই এই ভারতবর্ষের নাগরিক? এবং ওই তালিকায় থেকে যাওয়া যে মৃত ভোটার, সেই মৃত ভোটাররা কি ওই তালিকায় জীবিত হয়েই থেকে যাবেন দিনের পর দিন, বছরের পর বছর? পশ্চিমবঙ্গের এক বাসিন্দা এবং হরিয়ানার এক বাসিন্দার একই এপিক নম্বর ছিল। এক্ষেত্রে আজকে নির্বাচন কমিশন কিন্তু একটু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেছে। গত মার্চে এই বিষয়ে প্রশ্ন ওঠার পরেই কমিশন সেই সমস্যা নিয়ে দেশব্যাপী সমাধান করেছে। অর্থাৎ যে অভিযোগ উঠছিল যে একই এপিক নম্বরে একাধিক ভোটার, সেই অভিযোগের প্রমাণ পাওয়ার কারণে কমিশন কিন্তু সেই অভিযোগকে মান্যতা দিয়েছে এবং তা সমাধান করেছে। প্রায় 3 লক্ষ লোকের এপিক নম্বর এক ছিল, সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নম্বরে একাধিক জন না থাকেন। কিন্তু কমিশন আবার আরেকটি কথাও বলছেন যে এখানে আরেকটা ঘটনা ঘটছে, যখন একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে, তাদের একই এপিক নম্বর থাকছে না। অর্থাৎ ব্যক্তি এক, 2 জায়গায় তালিকায় তার নাম আছে, আবার সেক্ষেত্রে 2 জায়গায় এপিক নম্বর আলাদা। কারণ অনেকে অন্যত্র স্থায়ীভাবে বসবাস করছেন, কিন্তু আগের ঠিকানার নাম বাদ না দেওয়ার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে শুদ্ধ ভোটার তালিকা তৈরিতে তারা বদ্ধপরিকর। ভোটাররা যাতে নিজের ভোট নিজে দিতে পারেন তার জন্য কমিশন যে সব রকম ব্যবস্থা করতে বদ্ধপরিকর, এদিন সে কথাও তুলে ধরা হয়েছে। প্রশ্ন হলো, এর পরেও বিরোধীরা চুরির অভিযোগ করবেন, তা নিয়ে লাগাতার প্রচার করবেন। দেখার বিষয় হলো মানুষ কি ভাবছে। বারবার একই মিথ্যে কথা বলা হলে মানুষ কি সেই মিথ্যেটাকে সত্য বলে ভাবতে শুরু করবে?
নাকি জনতা কোনটা সঠিক আর কোনটা বেঠিক তার রাজনীতির বাইরে এসে বিচার করবে? কমিশন চাইছে প্রমাণসহ অভিযোগ। কমিশন বলছে একজন যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, ভোটারদের পাশে ঢাল হিসেবে রয়েছে কমিশন। আর সেখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে ভয় কোথায়? কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, এই এসআইআর প্রক্রিয়া দিয়েই কিন্তু এই অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার একটা রাস্তা তৈরি হচ্ছে। যদিও কমিশন এর আগে জানিয়েছে যে কমিশন কারো নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না। এ বাংলায় কোনো বাংলাদেশি যদি থাকেন, সেই বাংলাদেশি যদি ছলাকলা কৌশলে নাম ভোটার তালিকায় তুলে থাকেন এবং কমিশনের এসআইআর এর সময় যদি সঠিক নথিপত্র না দেওয়ার কারণে ধরা পড়ে যান তিনি বাংলাদেশি, তার নামটা তালিকা থেকে বাদ যাবে। কিন্তু তা বলে তাকে কমিশন ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেবে না। কমিশনের কাজ এটা নয়। তাহলে ভয় কেন? কিসের কারণে ভয়? সত্যি কি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য অনুপ্রবেশকারীদেরও ভোটার তালিকায় যুক্ত করা সঠিক, নাকি তাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা থেকে যায়? আশঙ্কা থাকে দেশের আসল ভোটারদের নিরাপত্তাতেও। এর উত্তর অবশ্যই আপনাদের খুঁজে নিতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার।